তো শিক্ষার্থী, আজ আমি তোমাদের ক্লাসে তোমাদের ইংরেজি টেক্সট বুকের ফার্স্ট পোয়েম এ টাইগার ইন দি জু সেটা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই আমার সাথে থাকবে। এই কবিতাটির কবি লেসলি নরিস 1921 সালের 21 মে ইউকে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জর্জ এবং মাতা মেরি জেন লরিস। তাহার বাবার শিক্ষা ছিল না, কিন্তু তিনি প্রথম বিশ্বযুদ্ধের একজন যোদ্ধা ছিলেন। লেসলি নরিস 1951 সালে বিএ এবং 1958 সালে এমএ পাশ করেন। তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার-এ যোগদান করেছিলেন। যখন তিনি 19 বছর বয়সী ছিলেন বা যখন তার বয়স 19 বছর ছিল, তখন তিনি ফার্স্ট পোয়েম লিখেছিলেন এবং সেটা তাকে কবিতা লেখার প্রতি উৎসাহিত করেছিল। তিনি কেবল যে একজন কবি ছিলেন তা নন, তিনি কলেজ শিক্ষক, হেডমাস্টার ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। 2006 সালের 6 এপ্রিল তিনি মারা যান। তোমরা নিশ্চয়ই কবি বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শুনলে। এখন মেন কবিতাটি নিয়ে আলোচনা করা যাক। এখানে বা এই কবিতাটিতে কবি কাঁচায় আবদ্ধ বাঘ এবং জঙ্গলের বাঘের সহিত তুলনা করেছেন। কবি বলেছেন, হি stalks in his vivid steps the few steps of his case. Stalks, that means walks with pride, অর্থাৎ গম্ভীরভাবে চলা। vivid, clear picture of your mind or varieties, বা সহজে প্রতীয়মান হয় এমন। স্ট্রিপস, এ লং ন্যারো লাইন অফ কালার, অর্থাৎ ডোরাকাটা দাগ যা বাঘের গায়ের মধ্যে থাকে। few, not many, that means স্বল্প। step, movement, that means গতি। case, cell, that means কাঁচা। অর্থাৎ ও দুটো লাইনে কবি বলেছেন, হি টলকস ইন হিজ vivid steps, অর্থাৎ বাঘ যখন চলে বা হাঁটে তখন সে গম্ভীরভাবে হাঁটে বা চলে, অর্থাৎ তার মনের মধ্যে অহংকার থাকে এবং তার গায়ের ডোরাকাটার দাগগুলি সহজে প্রতীয়মান হয়। দি ফিউ স্টেপ অফ হিজ কেস, এবং ওই বাঘকে যখন কাঁচায় আবদ্ধ করে রাখা হয় তখন ওই কাঁচার মধ্যে সে সীমাবদ্ধ জায়গায় বা একটি নির্দিষ্ট জায়গায় বাস করে, যেখানে মাত্র স্বল্প কটি পদক্ষেপ থাকে। ওই পদক্ষেপে সে চলাফেরা করে। অন পেটস অফ ভেলভেট কোয়াইট ইন ইজ কোয়াইট রেজ, পেটস সফট বেড, কোমল বিছানা বা গদি। ভেলভেট, এ কাইন্ড অফ সফট ক্লথ দ্যাট ইজ মকবল, অর্থাৎ মকবলের কাপড় যাহা নরম। কোয়াইট, পিস, দ্যাট মিন্স শান্তি। ইন ইজ কোয়াইট, হেয়ার কোয়াইট, দ্যাট মিন্স লিটিল অল্প। রেজ, দ্যাট মিন্স অ্যাঙ্গার, অর্থাৎ রাগ। অন পেটস অফ ভেলভেট কোয়াইট, অর্থাৎ কবি বলেছেন যে বাঘকে যখন কাঁচায় রাখা হয় তখন তার নিচে দেওয়া হয় নরম গদি, অর্থাৎ মকবলের কাপড় দিয়ে তৈরি নরম গদি। এরকম বায়ুরূপ গদি তার নিচে দেওয়া হয়। বাঘ ওই গদির উপরে বাস করে সুখে এবং শান্তিতে। আমরা জানি বাঘ ছিল স্বাধীন, কিন্তু কাঁচায় যখন সে বন্দী হয়ে যায় তখন তার পরাধীনতা আসে। সেই পরাধীন জীবন দুঃখ যন্ত্রণাময়। কাজেই তাকে যতই সুখ দেওয়া হোক না কেন, কাঁচায় যতই আরাম প্রদান করা হোক না কেন, সে আরামে থাকবে না, সুখে থাকবে না। কিন্তু কবি এখানে বলেছেন যে সে সুখে কাঁচার মধ্যে বাস করে, অর্থাৎ তিনি বাঘকে ব্যঙ্গ করেছেন। ইন ইজ কোয়াইট রেজ, অর্থাৎ আমরা জানি বাঘ অত্যন্ত অহংকারী হিংস্র প্রাণী। সে মানুষ দেখলেই গর্জন করে, অর্থাৎ ভয় প্রদর্শন করে আর রাগ দেখায়। কিন্তু কাঁচায় বন্দি অবস্থায় বাঘের রাগ নেই, কেননা সে সব সময়ই ভাবে যে সে বন্দি অবস্থায় আছে, অর্থাৎ তার সব কিছু বন্দি হয়ে গিয়েছে। তার
মন মানসিকতা সব ভেঙে পড়েছে, মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ। কিন্তু এই ক্ষোভ নিয়ে সে অত্যন্ত দুঃখের সহিত কাচায় বাস করছে। কাজেই এই কাচায় তার রাগ দেখানোর কোনো বালাই নেই। তাই কবি বলেছেন যে বাঘ বন্দি অবস্থায় স্বল্প রাগ নিয়ে বাস করে। প্রথম স্ট্যান্জায় কবি সমাজের প্রতি কী মেসেজ দিতে চেয়েছেন সেটা একটু আমরা আলোচনা করি। যদি কোনো মানুষ বা বিশেষ করে ছাত্রছাত্রীকে আবদ্ধ করে রাখা হয়, অর্থাৎ তার মৌলিক অধিকারগুলি খর্ব করা হয়, তাহলে তার সব কিছু যেন ধ্বংস হয়ে যায়। মনুষ্যত্ব বিকাশের পথ যেন স্তম্ভিত হয়ে পড়ে। এখন দ্বিতীয় স্ট্যান্জা নিয়ে আলোচনা করব। হি শুড বি লার্কিং ইন শ্যাডো। লার্কিং, স্নেক অ্যারাউন্ড, গোপনীয়ভাবে চলা। শ্যাডো অর্থাৎ ছায়া। কবি বলেছেন যে বাঘ অবশ্য শিকার করার উদ্দেশ্যে গাছের ছায়ার নিচে বা জঙ্গলের ঝোপঝাপের ভিতর লুকিয়ে থাকে বা গোপনীয়ভাবে চলে। স্লাইডিং থ্রু লং গ্রাস নিয়ার দি ওয়াটার হোল হোয়ার প্লাম দেয়ার পাস। স্লাইডিং দ্যাট মিন্স মুভ অ্যাজ কোয়াইটলি অ্যাজ পসিবল অর্থাৎ নীরবে চলা। লং এক্সটেন্ডস অর্থাৎ লম্বা। গ্রাস দ্যাট মিন্স গ্রাস। নিয়ার ক্লোজ অর্থাৎ নিকটে। ওয়াটার হোল, হোল হলো কেভ। ওয়াটার হল অর্থাৎ জলের গাত। প্লাম দ্যাট মিন্স ফ্যাট, মোটা। ডেয়ার দ্যাট মিন্স ডেয়ার অর্থাৎ হরিণ। পাস হেয়ার, গো। স্লাইডিং থ্রু লং গ্রাস নিয়ার দি ওয়াটার হোল হোয়ার প্লাম ডেয়ার পাস অর্থাৎ জঙ্গলের জলাশয়ে বন্যজন্তু জলপানের উদ্দেশ্যে আসে। আমরা জানি হরিণ হল বাঘের প্রিয় খাদ্য, তাই হরিণকে ধরার জন্য বাঘ জলাশয়ের কিনারে লম্বা লম্বা সবুজ ঘাসের নিচে সে নীরবে চলাফেরা করে। যখন হরিণ জলপানের উদ্দেশ্যে আসে, সে তৎক্ষণাৎ গাছ থেকে বের হয়ে হরিণকে তাড়া দেয় এবং ধরে বধ করে এবং মাংস ভক্ষণ করে। এই স্ট্যান্ডার্ড থেকে কবি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? কবি বলেছেন এখানে বাঘের একাগ্রতার কথা ব্যক্ত করেছেন। বাঘ একাগ্রতার সহিত বা পরিশ্রান্ত হয়ে শিকার ধরে। ঠিক সেইভাবে ছাত্রছাত্রী একাগ্রতার সহিত বিভিন্ন বই পুস্তক থেকে তাদের পড়া সংগ্রহ করে শিখবে এবং প্রয়োজনবোধে বিভিন্ন জ্ঞানী লোকের দ্বারস্থ হবে। তা ব্যতিরেকে শিক্ষা কষ্টদায়ক। শিক্ষায় যদি একাগ্রতা না থাকে তাহলে সে শিক্ষা সফল শিক্ষা হবে না। এখন থার্ড স্ট্যান্জা নিয়ে আলোচনা করি। হি শুড বি স্লার্নিং অ্যারাউন্ড হাউস দি জঙ্গল অ্যাজ। অ্যারাউন্ড অর্থাৎ চতুর্দিকে। স্লার্নিং দ্যাট মিন্স গ্লুইং অর্থাৎ গর্জন করা। অ্যাজ দ্যাট মিন্স মার্জিন, কিনারা। জঙ্গল দ্যাট মিন্স জঙ্গলস। হি শুড বি স্লার্নিং অ্যারাউন্ড হাউস এট দি জঙ্গলস অ্যাজ অর্থাৎ কবি বলেছেন যে বাঘ অত্যন্ত হিংস্র প্রাণী। সে সময়ে সময়ে জঙ্গলের কিনারে যেসব বসতি আছে অর্থাৎ গ্রামাঞ্চল আছে, সেই সব গ্রামাঞ্চলে এসে সে গর্জন করতে থাকে। বারিং হিজ হোয়াইট ফ্যাংস, হিজ ক্লজ terrorizing the village. Baring that means showing naked. Fangs that means teeth. Claws that means nail, knock. Terrorizing that means fear অর্থাৎ ভীত ভয়। Burning his white fangs
হিজ ক্লজ টেরোরাইজিং দি ভিলেজ, অর্থাৎ বাঘ যখন গ্রামে এসে গর্জন করতে থাকে তখন তার মুখ থেকে বিকট সাদা দাঁত বের হয় এবং ওই দাঁত এবং পায়ের নখগুলা দেখে গ্রামবাসী ভয় পেয়ে থাকে। কবি বাঘকে বলেছেন টেরোরাইজিং দ্য ভিলেজ, অর্থাৎ সে গ্রামের মধ্যে ভয় সৃষ্টি করে, সে ভয় সৃষ্টিকারী অর্থাৎ সন্ত্রাসবাদী। এই স্ট্যান্জা থেকে আমরা কি পেয়েছি? অর্থাৎ কবি বলেছেন মানুষকে বা ছাত্রছাত্রীকে স্বাধীনতা দেওয়া উচিত, কিন্তু সে স্বাধীনতা একটা নির্দিষ্ট সীমার ভিতরে থাকা উচিত। সীমা ছড়িয়ে গেলে পরিণতি খারাপ হবে, যেভাবে বাঘের হয়েছে। এখন ফোর্থ স্ট্যান্জা নিয়ে আলোচনা করব। হি লকড ইন এ কনক্রিট সেল, হিজ স্ট্রেংথ বিহাইন্ড বার্স। লক আবদ্ধ, কনক্রিট সেল রিয়েল বিল্ডিং, এখানে পাকা ঘর, সেল দ্যাট মিন কেস কাছা, টেন্ট দ্যাট মিনস স্ট্রং, behind in at or to the back of somebody that means পিছনে, here in মধ্যে, birds that is building পাকা ঘর। অর্থাৎ কবি বলেছেন হি লক ইন এ কনক্রিট সেল, অর্থাৎ বাঘ একটা পাকা ঘরের মধ্যে আবদ্ধ। হি স্ট্যান্ড বিহাইন্ড বার্ডস, অর্থাৎ তার শক্তি, তার বাহাদুরি, তার অহংকার, গাম্ভীর্য সব কিছু যেন ওই ঘরের মধ্যে আবদ্ধ। স্টকিং দি লেন্থ অফ হিজ কেস, ইগনোরিং ভিজিটর্স। স্টকিং ওয়াকস উইথ প্রাইড, গৌরবের সহিত চলা। লেন্থ এক্সটেন্স, অর্থাৎ লম্বা। কেস দ্যাট মিনস সেল, খাঁচা। ইগনোরিং দ্যাট মিনস ওভারলুক, দেখে না দেখার বান করা। ভিজিটর গেস্ট, অর্থাৎ দর্শক। কবি বলেছেন যে বাঘ ওই খাঁচার নির্দিষ্ট সীমার মধ্যে বাস করে, কিন্তু সে মনের মধ্যে অহংকার নিয়ে গম্ভীরভাবে বাস করে, এবং যখন কোনো দর্শনার্থী বা দর্শক তাকে দেখতে আসে, সে ওই দর্শককে দেখেও না দেখার বান করে, কারণ তার মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ, কেন মানুষ তাকে এভাবে আবদ্ধ করে রেখেছে, তাই সে মানুষের প্রতি দৃষ্টিগোচর দেয় না। এই স্ট্যান্জা থেকে আমরা কি পেয়েছি, বা কবি কী বোঝাতে চেয়েছেন বা কী মেসেজ দিয়েছেন? অর্থাৎ মানুষকে যদি অপেক্ষিত করা হয় তবে সে সমাজের প্রতি হিংসা পরায়ণ হয়ে ওঠে, ও কাহার সহিত মিশতে চায় না। এখন লাস্ট স্ট্যান্জা নিয়ে আলোচনা করছি। হি হেয়ার্স দ্য লাস্ট বয়েজ এট নাইট, দি পেট্রোলিং কার্স। হেয়ার বয়েজ দ্যাট মিনস সাউন্ডস, পেট্রোলিং অন বিগিল দ্যাট মিনস পাহারাদার। অর্থাৎ হি হেয়ার্স দ্য লাস্ট বয়েজ এট নাইট, দি পেট্রোলিং কার্স, অর্থাৎ বাঘ রাতের শেষ শব্দ শুনতে পায়। পাহারাদাররা যখন গাড়ি নিয়ে আসে, সে সময় তার মনের মধ্যে মুক্তির প্রত্যাশা জন্মে। অ্যান্ড টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়েন্ট আইজ এট দি ব্রিলিয়েন্ট স্টার্স। ব্রিলিয়েন্ট দ্যাট মিনস ভেরি ব্রাইট, স্টার্স দ্যাট মিনস স্টার্স। অর্থাৎ ওই দারোয়ানরা যখন তাকে মুক্ত করে দেয় না, তখন সে নিরাশ হয়ে অচেতন হয়ে পড়ে এবং মুক্ত আকাশের তারকারাজির দিকে উজ্জ্বল চক্ষু করে চেয়ে থাকে। এই লাস্ট স্ট্যান্জা থেকে আমরা কি পেলাম, বা কবি কি বোঝাতে চেয়েছেন? পরাধীন মানুষ সব সময় স্বাধীন হওয়ার আশায় থাকে, কিন্তু সে যখন স্বাধীনতা পায় না, তখন নিরাশ হয়ে অবোধ মানুষের ন্যায় চেয়ে থাকে। ছাত্রছাত্রী,
তোমরা কবিতাটি বিশদভাবে বাংলায় আলোচনা শুনলে তোমরা প্রতিটি লাইনের অর্থ বাংলাতে শিখে নিবে এবং ওই কবিতাটিতে যে কতগুলা শব্দ আছে প্রতিটি শব্দের বাংলা তোমরা শিখে নিবে এবং রাইমসিং ওয়ার্ড আছে সেগুলা খুঁজে বের করবে এবং শিখে নিবে এবং কবিতাটির শেষে অর্থাৎ পাঠের নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা শিখে নিবে। আমি তোমাদের সকলের শুভকামনা করে বা তোমরা সবাই সুখে থাকো এই আশীর্বাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করে নিচ্ছি।